বক্স অফিস এই শব্দটির সাথে সিনেমা প্রেমীরা কম বেশি পরিচিত থাকলেও বাংলাদেশে নেই বক্স অফিসের অস্তিত্ব। তবে সিনেমার প্রযোজকেরা ই টিকিটিং ও বক্স অফিসের দাবি জানালেও টিকিট বিপণন নিয়ে হল মালিকদের রয়েছে ভিন্ন ভিন্ন মতামত। বিস্তারিত থাকছে বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে। একটি চলচ্চিত্র মুক্তির পর কি পরিমাণ ব্যবসা করেছে, কতটা টিকিট বিক্রি করেছে, তার সামগ্রিক হিসাব নিকাশই বক্স অফিস নামে পরিচিত। হলিউড বলিউড সহ বিশ্বের বিভিন্ন দেশে বক্স অফিসের অস্তিত্ব থাকলেও বাংলাদেশে নেই। তাই তেজাব আয়োজিত চলচ্চিত্রের চাঁদমারি প্রেক্ষাপট বাংলাদেশ শিরোনামের সেমিনারে প্রযোজকেরা জোর দাবি জানিয়েছেন বক্স অফিসের। যে আপনি যদি 10 কোটি টাকা তুলতে চান তাহলে আপনার 60 crore টাকার টিকিট বিক্রি হতে হবে, which is not a easy thing in বাংলাদেশ। কিন্তু আপনি যদি এইটাই যদি গ্রসে যদি আমরা একটা মিনিমাম লেভেলে এটাকে একটা সেট করতে পারি উইন উইন সিচুয়েশনে, এবং সিঙ্গেল স্ক্রিনকে এবং সমস্ত হলগুলোকে যদি ই টিকেটিং এর মাধ্যমে বক্স অফিসের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি, তাহলে প্রথম সমস্যার সমাধান হয়ে যায় আমাদের। তবে দেশীয় চলচ্চিত্রের বিপণন ব্যবস্থায় বক্স অফিস কতটা প্রয়োজন তা নিয়ে অবশ্য হল মালিকদের মাঝে রয়েছে ভিন্ন ভিন্ন মতামত। বক্স অফিসের দিকে যাওয়া উচিত এবং সে যেতে হলে প্রদর্শক এবং পরিবেশক সম্মিলিতভাবে আলোচনার ভিত্তিতে বক্স অফিস গেলে ভালো। এখন একটা বক্স অফিসের মধ্যে তুফানের বক্স অফিস আসবে ধরেন 10 কোটি টাকা, বক্স অফিসে আসলো 10 কোটি, কারো কিন্তু কোনো লাভ হয়নি। 10 কোটি ওই প্রযোজকের ঘরে তো আর যায়নি, ওখান থেকে ট্যাক্স বাদ যাবে, শেয়ার হলের বাদ যাবে, যাবে গেল, একটা অ্যামাউন্ট সে পেল। কিন্তু আরেকজনের বক্স অফিস হচ্ছে 5 লাখ, তো ওর বক্স অফিস যখন জানবেন আপনি কি তাকে কিছু করতে পারবেন? তাকে কোনো ফিড দিতে পারবেন? অতএব আমার কাছে বক্স অফিসে যেটা ব্যাপারটা হচ্ছে, মানুষ জানলেই কি না জানলেই কি, সবকিছু যেহেতু পরিচালনা হচ্ছে বক্স অফিস করতেই পারে, কিন্তু সেটার তো আমাদের একটা উভয়ের যেন কেউ লাভবান হয়, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রযোজকদের অভিযোগ, সিনেপ্লেক্স সহ যেসব প্রেক্ষাগৃহে ই টিকিটিং এর ব্যবস্থা রয়েছে সেসব প্রেক্ষাগৃহগুলো থেকে টিকিট বিক্রির সঠিক হিসেব পাওয়া গেলেও সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে পাওয়া যায় না টিকিট বিক্রির সঠিক হিসেব। তাই ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েও লগ্নি তুলতে পারে না প্রযোজকেরা। তবে বক্স অফিস ধারণার সাথে রয়েছে ই টিকিটিং এর যোগসূত্র। তাই সিনেমার প্রযোজক পরিচালকরা মনে করেন যতক্ষণ দেশের সকল প্রেক্ষাগৃহে ই টিকিটিং এর ব্যবস্থা চালু করা সম্ভব হবে না, ততক্ষণ পর্যন্ত দেশে বক্স অফিস চালু করাও সম্ভব হবে না। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা। বাংলা সিনেমার উন্নয়নে বক্স অফিস এবং ই টিকেট এখন সময়ের দাবি। এ বিষয়ে সহজ চলচ্চিত্রের উন্নয়নের নানা দিক নিয়ে কথা বলতে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য খিজির হায়াত খান। খিজির হায়াত খান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি আনন্দযোগের আজকের আয়োজনে। আমরা বক্স অফিস নিয়ে সহকর্মী বুলবুল আহমেদ জয়ের একটি প্রতিবেদন দেখছিলাম। আপনি নিজে একজন নির্মাতা হিসেবে আপনি কি মনে করেন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এই বক্স অফিসের প্রয়োজনীয়তা কতখানি? ধন্যবাদ আপনাকে। দেখুন, সারা পৃথিবীতে সিনেমা ইন্ডাস্ট্রিটা এগিয়ে গিয়েছে, আর আমাদের দেশ এমন একটা দেশ যেখানে সিনেমা ইন্ডাস্ট্রিতে ধ্বংস হয়ে গিয়েছে, এবং এটার জন্য কম বেশি আমরা সকলেই দায়ী। তো আমি একজন নির্মাতা নই, সাথে আমি একজন প্রযোজক, এবং আমি নিজের সিনেমাগুলোতে নিজে লগ্নি করেছি। সো আমি জানি যে আসলে আমরা কিভাবে ওই জায়গাটাতে স্ট্রাগল করি এবং ওই জায়গাটাতে আমরা প্রতারিত হই। আপনি জানেন যে আমাদের যে একজন প্রযোজক হিসেবে আমি ইভেন সিনেপ্লেক্স গুলোতে অ্যারাউন্ড 20% টাকা রিটার্ন পাই একটা 100 টাকার টিকেটে, এবং আমার মনে হয় এটা পৃথিবীর কোন চলচ্চিত্র বান্ধব দেশে এই ধরনের একটা বৈষম্যমূলক আচরণ প্রযোজকদের ক্ষেত্রে করা হয় না। আমাদের কোনো ই টিকেটিং নেই, আমরা জানি না কোন সিনেমা হলে কত টাকা টিকিট হচ্ছে, আর সেই আমাদেরকে যারা ডিস্ট্রিবিউটর আছে তাদের কাছে লিটারালি তাদের কাছে পায়ে ধরতে হয় যে আমাদেরকে কিছু হল দেন বা কিছু হল থেকে শেয়ার মানি দেন। তো পুরো এই সিচুয়েশনটাতে আমরা যেটা করেছি, একটা সিনেমা ইন্ডাস্ট্রি ডুবার জন্য অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনি যখন সেই ইন্ডাস্ট্রির প্রযোজকদেরকে মেরে ফেলবেন, এবং আমরা ক্যাটাগরিক্যালি সিস্টেমেটিক্যালি ওভার দ্য ইয়ার্স আমরা আমাদের প্রযোজকদেরকে মেরে ফেলেছি। এটা যদি পরিবর্তন না হয়, আমাদের যদি বক্স অফিস এবং ই টিকেটিং এবং এই যে একটা বৈষম্যমূলক আচরণ প্রযোজকদের প্রতি, সেটা যদি ঠিক না হয়, আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং এটার প্রতিফলন আমরা বিগত কত বছরে দেখতে পেয়েছি। বৈষম্যের কথা আপনি বলছিলেন, আমরা দেখেছি যে
আমাদের দেশের বাইরে যদি আমি বলিউডের কথা বলি বা ভারতের যে অন্যান্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রিগুলো রয়েছে অন্যান্য রাজ্যের, এর বাইরে হলিউডের কথা, সব জায়গায় আমরা এই বক্স অফিসের কথা শুনি। সেখানে আছে ছবি মুক্তির পর বক্স অফিসের হিসাবগুলো সামনে আসে। আমাদের দেশে কেন বক্স অফিস এই যে বৈষম্য এটি এখনো চালু করা যায়নি, এর পেছনের কারণ আপনার কাছে কি মনে হয়? দেখেন, আমি একদম সরাসরি একটা গোষ্ঠীর দিকে আঙ্গুলটা দিতে চাই না। আমি যেটা বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস হওয়ার পিছনে কম বেশি আমরা সবাই দায়ী। বাট আমাদের এখানে আপনি যদি জানেন, আমাদের যারা তথাকথিত ডিস্ট্রিবিউটর আছে তারা অত্যন্ত আনপ্রফেশনাল, এবং তারা ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে একসময় এটা বুকিং এজেন্টদের দ্বারা পরিচালিত হতো। তারপর দুই একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা প্রফেশনাল নামধারী হয়ে এসেছে, তারা আদৌ প্রফেশনাল না, এবং তারা প্রযোজকের সাথে নানা ধরনের ছলচাতুরি করে, এবং আমরা প্রযোজকরা তারা ছাড়া কারো থ্রুতে ডিস্ট্রিবিউট আমাদের ছবি করতে পারি না। এই 2024-এ এসে একটা ফিল্ম মেকার বা একটা প্রযোজক কেন একটা ডিস্ট্রিবিউটরের পিছনে করবে? আমি সিস্টেমটা তো এমন হওয়া উচিত যে আমি একটা সিনেমা বানিয়েছি, একটা ন্যাশনাল সিস্টেম থাকবে যেখানে আমি আমার ছবিটা জমা দিব, সেখান থেকে আমাদের সিনেমাটা ডিস্ট্রিবিউট হবে। বাট সেটা আসলে হয়নি। এবং আমার কাছে মনে হয় আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা যাতে না দাঁড়ায়, এটার পেছনে শুধু দেশীয় না, আন্তর্জাতিক একটা মহলেরও একটা চক্রান্ত আছে। না হলে 54 বছরে একটা দেশের 1500 সিনেমা হল কিভাবে নেমে 70টা সিনেমা হলে আসে, এবং তার ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে একটা স্বর্ণযুগ থেকে একটা অন্ধকার যুগে প্রবেশ করে। তো এই জিনিসটার জন্য আমাদের আসলে একটা ন্যাশনাল কনসেনসাস দরকার। আমাদের চলচ্চিত্রকে আমরা সবসময় শিল্প নাম দিলেও এটাকে আসলে আমরা ওই যে কারণ বাজারে পাইকারি হিসেবে বিক্রি করে যে সবজি, সেটার মতো একটা ইয়ে হিসেবে ট্রিট করেছি। আমরা চলচ্চিত্রকে কখনোই দাম দিইনি। একটা দেশের চলচ্চিত্র সে দেশের সংস্কৃতির আয়না, এবং আমাদের দেশের কোন সরকার আজ পর্যন্ত চলচ্চিত্রকে নিয়ে এমন কোন পদক্ষেপ নেয় নাই যেটাতে আমাদের আসলে চলচ্চিত্রটা একটা সঠিক ডিরেকশনে আগাবে। সবাই এটাকে আসলে ইউজ করেছে, কেউ রাজনৈতিক স্বার্থে, কেউ ব্যক্তি স্বার্থে। বাট আসলে এই চলচ্চিত্রের উন্নয়নের জন্য আজ পর্যন্ত বাংলাদেশের কোন সরকার এটা নিয়ে কাজ করেনি, এবং এর কারণেই আমাদের চলচ্চিত্র এভাবে অন্ধকার যুগে ঢুকে রয়েছে। জি, এবং ই টিকেটিং এর কথাও এসেছে যে ই টিকেটিং এর হিসাবটি পাওয়া যায় না। আপনি যেটা বলছিলেন কত টিকিট বিক্রি হচ্ছে তার হিসাব এখনো খাতায় লেখে হিসাব দেয়, চিরকুটে হিসাব দেয় আমাদের ডিস্ট্রিবিউটর। আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের কথা জানি, অনলাইনের এত ব্যবহার হচ্ছে, সিনেমা এখন তার প্রচারও কিন্তু করা হচ্ছে, প্রমোশনাল অ্যাক্টিভিটি গুলো হচ্ছে অনলাইনে। সেখানটায় সব সিনেমা হলে প্রেক্ষাগৃহে ই টিকেটিং চালু করা, এর তথ্যগুলো পাওয়া, এই বিষয়ে আপনার মতামত কি? দেখেন, এটা এখন খুবই স্বাভাবিক। যারা এত বছর ধরে ইন্ডাস্ট্রি থেকে ফায়দা লুটেছে বিভিন্ন ভাবে, ই টিকেটিং আসলে তো তাদের জন্য একটু ঝামেলা হয়ে যাবে না? আমি এখানে বসে জানতে পারবো যশোরের মণিহারে বা কুমিল্লাতে এখন সিনেমা হলে নেই, তারপরেও বলি ধরেন কুমিল্লার যশোরের মণিহার বা গাজীপুরের কোন একটা সিনেমা হলে বা বর্ষাতে বা খুলনার একটা সিনেমা হলে কত টাকা ওই শোতে কতজন দেখছে। ওরা তো এটা আমাদেরকে দিতে চায় না। এই যে মধ্যস্বত্ব ভোগীরা এবং কিছু কিছু অসাধু হল মালিকরা, সবাইকে আমি বলবো না, কিছু কিছু অসাধু হল মালিকরা, তারা চায় না আমাদের কাছে আমাদের রাইট ইনফরমেশনটা আসুক। বাট তারা এটা বোঝে না, এটা করে তারা আস্তে আস্তে প্রযোজকদেরকে মেরে ফেলেছে। তো আমরা যদি প্রযোজকরা লগ্নি না করি, আমরা যদি ফিল্ম মেকাররা সিনেমা না পারি, ওরা চালাবেটা কি? তো ওই যে আমি বললাম, অনেক অশিক্ষিত অশিক্ষিত অসৎ মানুষ এই সিনেমা ইন্ডাস্ট্রিতে ঢুকে গিয়েছে ওভার দ্য ইয়ার্স, এবং যার কারণে এটা সঠিক দিক নির্দেশনা পায়নি। একটা ই টিকেটিং করতে আপনাকে তো, আপনার একটা আইসিটি মন্ত্রণালয় আছে, আপনার একটা তথ্য মন্ত্রণালয় আছে, তারা যদি চায় আইসিটি মন্ত্রণালয় লক্ষ লক্ষ কোটি সম্ভব। এবারে আসতে চাই, আপনি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের একজন সদস্য, অনেক সিনেমা সেন্সরে আটকে আছে, সেই সিনেমাগুলোর বিষয়ে আপনারা কি ভাবছেন? আচ্ছা, এইটা একটা খুবই জটিল একটা সিচুয়েশন আমরা আছি। আমাদের সার্টিফিকেশন বোর্ড, আপনি জানেন, এই মুহূর্তে 2023-এর যে সার্টিফিকেশন আইনটা আছে সেটা দ্বারা পরিচালিত, এবং এটি একটি অত্যন্ত ত্রুটিপূর্ণ আইন, এবং এই আইনটার আবার কোনো বিধিমালা বিগত সরকার করে যায়নি। তো আমাদের বোর্ডটা সার্টিফিকেশন, সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেশন বোর্ড হলেও আমরা যে আইনটা দিয়ে পরিচালিত হচ্ছি সেই আইনটা অত্যন্ত ত্রুটিপূর্ণ, এবং এটি একদমই বর্তমান যুগের সিনেমা বান্ধব না। তো এই আইনটা দিয়ে, এই আইনের মধ্যে এমন ক্লজ আছে যে ক্লজ দিয়ে যে কোনো সিনেমাকে আটকে দেওয়া সম্ভব। তো এখন বিগত সরকার বছরগুলোতে যে সিনেমাগুলো আটকে গিয়েছে,
সেই সিনেমাগুলো তো এই আইনটা দ্বারা, মানে এই আইনের ক্লজ দ্বারা আটকে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই আইনটাকে আমরা সঠিকভাবে পরিমার্জন, পরিশোধন এবং পরিবর্তন করতে না পারবো, আমাদের জন্য কিন্তু আটকে থাকা সিনেমাগুলোকে মুক্তি দেওয়া অনেক ডিফিকাল্ট হবে। শুধু এই কারণ এটাই না, আপনি জানেন যে এখনো বিগত সরকারের তারা যেসব সিনেমাকে নানা কারণে আটকে দিয়েছে, তাদের দোসররা বিভিন্ন জায়গায় তারা এখনো রয়ে গিয়েছেন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারাও চায় না যে এই সিনেমাগুলো যেগুলো আটকে আছে সেগুলো আমরা তাড়াতাড়ি ছেড়ে দিই। তো আমাদের কাছে নানা ধরনের একটা একটা অদৃশ্য চাপ আসে যে এই সিনেমাটাকে আমরা আটকে থাকা সিনেমাগুলোকে নিয়ে এখন না গাই। এবং বাট আমি বলবো আইনটা যদি পরিবর্তন হতো, আইনটা যদি আমাদেরকে ঠিক করে দেওয়া হতো, আমাদের জন্য এই আটকে থাকা সিনেমাগুলোর মধ্যে যেগুলো যেগুলো আসলেই মুক্তি দেওয়া উচিত সেগুলোকে মুক্তি দেওয়া সম্ভব হতো। এটা একজন যদিও এটা কিন্তু আমার ব্যক্তিগত মত। বলছেন, এর আগে আপনি বলছিলেন যে এতদিন পর্যন্ত চলচ্চিত্রের জন্য কোনো কাজ হয়নি এবং এটি শিল্প হিসেবেও যে কারণে আমাদের দেশে দাঁড়াতে পারেনি। মোস্তফা সরওয়ার ফারুকী সিনেমার মানুষ, চলচ্চিত্রের মানুষ, তিনি এখন সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হয়েছেন। এখন আপনি পরিবর্তনের বিষয়ে কতখানি আশাবাদী বা কি কি ধরনের পরিবর্তন আপনি চান? আমার কাছে মনে হয় সরওয়ার ফারুকী ভাই উনি একজন ক্যাপেবল মানুষ, ওনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। না হলে বাংলাদেশে মিডিয়াতে সবচেয়ে বড় সিন্ডিকেট, যেটাকে আমরা ভাই ব্রাদার হিসেবে জানি, সেটা তার তার বন্ধু বান্ধব, তার ভাই ব্রাদার, তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তাদের দ্বারা পরিচালিত। তো এই লোকটা শুধু আমাদের দেশে না, আন্তর্জাতিক অঙ্গনেও তিনি তার চলচ্চিত্র দিয়ে এটা প্রমাণ করেছেন যে তিনি একজন ক্যাপেবল মানুষ। দোষ গুণ সবারই আছে, সবাই বিগত 16 বছরে কোনো না কোনো ভাবে গত সরকারের সাথে অ্যালাইন্ড থাকতে হয়েছে, বেঁচে থাকার জন্য হোক, ভালোবেসে হোক, দালালি স্বার্থে হোক, যে কোনো। তো উনি যদি কোনো দোষ করে থাকে গত সরকারের আমলে, আমি দোষ বলবো না, ওনার যদি কোনো অ্যালাইনমেন্ট থেকে থাকে, আমরা তো এটাও দেখেছি যে আন্দোলনের সময় বাংলাদেশের সিনিয়র শিল্পীরা যখন একদম চুপ ছিলেন, তখন কয়েকজন মানুষ তাদের আওয়াজ তুলেছিলেন, তার মধ্যে তিনি একজন। এবং আমি তার কিছুদিন আগে, জাস্ট 2 দিন আগে তার প্রেস কনফারেন্স দেখেছি। আমার কাছে মনে হচ্ছে ওনার মন্ত্রণালয় থেকে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই উদ্যোগগুলো আসলে বাংলাদেশের সংস্কৃতিকে এগিয়ে নিতে সাহায্য করবে। এবং আমি আশাবাদী যে এই মানুষটা যদি কোনো ভুল করেও থাকে সেটাকে শুধরে নেবার জন্য আপ্রাণ চেষ্টা করবে, এবং আমাদের উচিত তাকে সেই সুযোগটা দেয়া। আমাদের এখন কাজের লোক দরকার, ভালো খারাপের থেকে সবচেয়ে বেশি দরকার কোন মানুষটাকে দিয়ে আমার কাজ হবে। এবং আমার মনে হয় সরওয়ার ফারুকী ভাইকে দিয়ে বাংলাদেশের সংস্কৃতির উন্নয়নের কাজ হবে। অনেক ধন্যবাদ খিজির হায়াত খান আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য এবং একই সাথে নির্মাতা এবং প্রযোজক খিজির হায়াত খান।